হ্যালো স্টুডেন্টস, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তুষকালী আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের আহ, এই যে অনলাইন কার্যক্রম, এই অনলাইন কার্যক্রমে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে ক্লাস উপস্থাপন করব আমি, তোমাদের মৃণাল স্যার। আজকে আমি তোমাদের ক্লাস 9-10-এর পদার্থবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। বিষয় হচ্ছে গতি। তো দেখো, তোমরা প্রথমে বইটা বের করো, দ্বিতীয় অধ্যায়টা বের করো। দেখো, গতি নিয়ে আলোচনা করতে যে আমরা কতগুলো বিষয় সম্পর্কে আগে জেনে নিই। আসলে দেখো, আমরা প্রতিনিয়ত বিভিন্ন প্রকার গতির সম্মুখীন হই। তো গতি সম্পর্কে আমাদের একটা ধারণা সবার মধ্যে আছে। তো গতি পড়তে গেলে প্রথমে যে কথাটাকে জানতে হবে সেটা হচ্ছে স্থিতি কী। স্থিতি না জানলে আসলে গতি জানা যায় না। স্থিতিটা কি? যদি সময়ের সাপেক্ষে বস্তুর অবস্থানের পরিবর্তন না হয় তাহলে সেটাকে বলি আমরা স্থিতি। স্থিতি বলতে আমরা বুঝি কোনো কিছু যদি স্থির থাকে, স্থির একটা বস্তু এখানে আছে, একটা পেন এখানে আছে, যদি আমরা এখন দেখছি এখানে আছে, কিছু সময় পরে এসে যদি দেখি এখানে আছে, তার মানে কি এটা স্থির আছে। এই যে পেনটা যে স্থির অবস্থায় আছে এটাকে বলছি আমরা পেনের ক্ষেত্রে স্থিতি। আর গতি হবে তাহলে, যদি স্থিতি আমরা জানছি, এখন আমরা গতি সম্পর্কে একটু জানি। গতি হচ্ছে সময়ের সাপেক্ষে বস্তুর অবস্থানের পরিবর্তন যদি হয় সেটাকে আমরা গতি করতে পারি। তাহলে কীভাবে বস্তুর অবস্থানের পরিবর্তন হবে এবং নির্দিষ্ট সময় সাপেক্ষে। এখানে একটা পেন আছে, আমরা এখন দেখছি আছে, কিছু সময় পর দেখি এটা আরেক জায়গায় আছে। তাহলে দেখো, এক জায়গায় ছিল সেখান থেকে আরেক জায়গায় গেছে। এই যে সময় সাপেক্ষে তার অবস্থানের পরিবর্তন হচ্ছে না, নির্দিষ্ট সময় সে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, এটাকে বলছি আমরা গতি। তাই এখানে একটা কথা আছে। আর একটা বিষয় একটু জানতে হবে, যেটা হচ্ছে অবস্থানটা কী। আমরা বলছি অবস্থানের পরিবর্তন, অবস্থানটা কী? অবস্থান হচ্ছে, অবস্থান একটা প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে, একটা প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে কোনো বস্তুর সুনির্দিষ্ট লোকেশন, এটাকে বের করা, এটাকে বলছি আমরা অবস্থান। অবস্থান কথাটার সাথে কিন্তু আমি নতুন একটা কথা বলছি, মূল বিন্দু। মূল বিন্দু বা প্রসঙ্গ বিন্দু। মূল বিন্দু বা প্রসঙ্গ বিন্দু। তাহলে মূল বিন্দুটা কি? মূল বিন্দু হচ্ছে সেই বিন্দুটা, যেহেতু আমরা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় বাস করি, আমাদের জগৎটা হচ্ছে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায়। তো আমরা এখানে বলতে পারি যে মূল বিন্দু হচ্ছে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় একটা নির্দিষ্ট বিন্দু, যে বিন্দুর সাপেক্ষে, মনে করি এখানে এ একটা বস্তু এখানে আছে, আমরা এ বস্তুটার অবস্থান বের করব। তাহলে এই জায়গাটা একটা আনলিমিটেড জায়গা। তো এইখানে এ বিন্দুর অবস্থান বের করা কিন্তু কঠিন। যদি কোনো একটা বিন্দুর সাপেক্ষে বের করার চেষ্টা করি তাহলে কিন্তু এটা সহজ। এ হতে কোন দিকে আছে, কত কিলোমিটার বা কত মিটার দূরে আছে, কোন দিকে আছে, এভাবে যদি নির্দিষ্ট করে বলতে পারি তাহলে কিন্তু এ বিন্দুর অবস্থানটা সহজে বের করা যায়, তাই না? এখন তোমরা যে স্কুলে পড়ো, আমাদের স্কুলের নামটা কি? তুষকালী আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়। এই স্কুলটার অবস্থান আসলে কোথায়? যদি আমি বলি তুষকালীতে স্কুলটা অবস্থিত, তাহলে কি সেটা সহজে খুঁজে বের করা যাবে? অবস্থানটা কি ক্লিয়ার হলো? হলো না কিন্তু। তুষকালী একটা বড় জায়গা, এখানে তুষকালী আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়, এটা কিন্তু খুঁজে বের করা একটু কঠিন। কিন্তু যদি আমরা সুনির্দিষ্ট করে বলতে পারি তুষখালী স্ট্যান্ড থেকে এত কিলোমিটার বা এত মিটার দূরে অমুক দিকে, এই দিকে অবস্থিত, তাহলে কিন্তু বিষয়টা আরও স্পষ্ট হয়ে গেল। তাহলে এই যে আমি বলছি তুষখালী স্ট্যান্ড থেকে এত মিটার দূরে, তাহলে এই তুষখালী স্ট্যান্ডটাই হচ্ছে সেই মূলবিন্দু বা প্রসঙ্গ বিন্দু, যার সাপেক্ষে আমরা স্কুলের অবস্থানটা বের করছি। তাহলে এখানে মূলবিন্দুর সংজ্ঞাটা কী বলতে পারি? যে বিন্দুর সাপেক্ষে কোনো বস্তুর অবস্থান সুনির্দিষ্টভাবে নির্ণয় করা যায় তাহলে সেটা হবে মূলবিন্দু।
অবস্থান অবস্থান আমরা বুঝতে গেলে দেখছি মূল বিন্দুটা দরকার হচ্ছে বা প্রসঙ্গ বিন্দুটা দরকার হচ্ছে। আর একটা নাম আছে প্রসঙ্গ কাঠামো। এটা কিন্তু আমাদের একটু জানতে হবে। আচ্ছা দেখো, আমরা আমাদের চলার পথে অনেক প্রকার গতির সম্মুখীন হই। কোনোটা সোজা, কোনোটা ঘুরছে, এরকম। তাহলে এই গতিকে বিভিন্ন প্রকার, এই গতির বিভিন্ন প্রকার আছে। কতগুলো ভাগে ভাগ করা যায়। যেমন সরল রৈখিক গতি, তার মধ্যে একটা হচ্ছে সরল রৈখিক। দুই ঘূর্ণন, তিন হচ্ছে চলন, পর্যায়বৃত্ত, আরেকটা আছে সরল সন্ধিত স্পন্দন। তাহলে দেখো, আমরা কিন্তু 5 প্রকারের গতি পাচ্ছি: সরলরৈখিক, ঘূর্ণন, চলন গতি, পর্যাবৃত্ত গতি, সরল সন্ধিত স্পন্দন গতি। সরলরৈখিক গতিটা আসলে কি? সরলরৈখিক গতিটা আসলে কি? সরলরৈখিক গতি হচ্ছে, দেখো কথাটার সাথেই কিন্তু আমরা আসলে বুঝতে পারি তাহলে এই গতিটা হবে নিশ্চিতভাবে রৈখিক, মানে সোজা যাবে। তাহলে যে গতি সোজা পথে অতিক্রম করে, সোজাসুজি যায়, সেই গতিটা হবে সরলরৈখিক গতি। কী হতে পারে? একটা কলম এখানে আসে, আমি যদি এখান থেকে বল প্রয়োগ করি তাহলে কি সামনে এগিয়ে যাচ্ছে? এই গতিটা হচ্ছে, এই কলমের যে গতি, এটা হচ্ছে সরলরৈখিক গতি। এরপর আছে ঘূর্ণন গতি। ঘূর্ণন গতিটা আসলে কি? ঘূর্ণন গতি, দেখো, ঘূর্ণন মানে নিশ্চিতভাবে এই গতিটা ঘুরবে, এই গতিটা ঘুরবে। তাহলে কি হতে পারে সংজ্ঞা? যদি কোনো বস্তু একটা নির্দিষ্ট বিন্দুর সমদূরত্বে থেকে ঘুরতে থাকে, তাহলে সেটাকে বলি ঘূর্ণন গতি। কি হতে পারে দেখো তো? আমাদের কিন্তু আমরা প্রতিনিয়ত এই ঘূর্ণন গতি কিন্তু বিভিন্ন ক্ষেত্রে দেখে থাকি। কি হতে পারে? এখন গরমের সময় আমরা ফ্যান চালাই, ফ্যানের পাখা ঘুরছে না? ফ্যানের পাখা তো ঘুরছে, একটা দেখো তো, একটা নির্দিষ্টভাবে ঘুরছে না? একটা নির্দিষ্ট পয়েন্টকে অতিক্রম করে দেখো পাখাগুলো কিন্তু ঘুরছে। তাহলে এটাকে বলছি আমরা ঘূর্ণন গতি। ঘড়ির কাঁটা দেখো, একটা নির্দিষ্ট পয়েন্টকে, একটা নির্দিষ্ট বিন্দু থেকে সমদূরত্বে থেকে ঘড়ির কাঁটাটা কিন্তু ঘুরছে। তাহলে এটাকে কিন্তু কি বলছি আমরা? এটাকে বলছে ঘূর্ণন গতি, ঘড়ির কাঁটার গতি। আরও একটা আছে, আমাদের পৃথিবীটা ঘূর্ণনশীল, পৃথিবী ঘুরছে, তাহলে পৃথিবীর গতিও ঘূর্ণন গতি। মানে এক কথায় যে সমস্ত বস্তু ঘুরছে, এই ঘূর্ণনশীল বস্তুর যে গতি, সেটাকে বলছি আমরা ঘূর্ণন গতি। যেমন বৈদ্যুতিক পাখা, ঘড়ির কাঁটা, এগুলো প্রত্যেকটা ঘূর্ণন গতি। যদি কোনো কিছু একটা নির্দিষ্ট বিন্দুর সমদূরত্ব থেকে ঘুরতে থাকে, তাহলে সেটাকে বলে ঘূর্ণন গতি। তাহলে নির্দিষ্ট বিন্দু থেকে সমদূরত্বে ঘুরছে। যদি আমরা একটা পাখাকে কল্পনা করি, তাহলে একটা পাখা কি একটা নির্দিষ্ট বিন্দুকে, যদি সময় পয়েন্টটাকে যদি ধরি, এটা থেকে একটা নির্দিষ্ট বিন্দু থেকে এখান থেকে এই নির্দিষ্ট দূরত্বটা বজায় রেখে ঘুরছে না? তাহলে এটা একটা ঘূর্ণন গতি। এরপরে চলন গতি। চলন গতিটা আসলে কি? চলন গতিটা ভালো করে বুঝো। আমরা সরল রৈখিক গতি পড়ছিলাম। একটা বস্তুকে যদি আমরা বল প্রয়োগ করি, সাথে সামনে যে সোজা পথে এগিয়ে যায়, সেই গতিটাকে বলছিলাম আমরা সরলরৈখিক গতি। চলন গতি, এটাও কিন্তু চলনশীল হবে। যদি আমরা সেই সরলরৈখিক গতির কথা কল্পনা করি, এই কলমটা যে সমস্ত অণু বা পরমাণুর সাপেক্ষে বা যে সমস্ত কণার দিয়ে তৈরি, কলমটা যখন গতিশীল ছিল, সমস্ত কণাই একই দিকে একই সাথে গতিশীল ছিল না? তাহলে এই ক্ষেত্রে কলমের এই গতিটার ক্ষেত্রে আমরা বলতে পারি এই গতিটা হচ্ছে চলন গতি। কী হতে পারে সংজ্ঞা? কোনো কিছু যদি এমনভাবে চলতে থাকে যেন বস্তুর সকল কণা একই সময়ে একই দিকে যেতে থাকে, তাহলে সেটাকে বলছি আমরা চলন গতি। মানে যা কিছু যাবে, যেমন আমরা বাস, মনে করো বাসে 50 জন যাত্রী যাচ্ছে,
যদি প্রত্যেক যাত্রীকে একটা কণারূপে কল্পনা করি, তাহলে বাস যেহেতু একটা নির্দিষ্ট গতিতে যাচ্ছে, তাহলে প্রত্যেকটা যাত্রী সমদূরত্ব থেকে সমান সময়ে সমগতিপ্রাপ্ত হচ্ছে, বাসের গতি তো প্রাপ্ত হবে। তাহলে দেখো, তাহলে এই প্রত্যেকটা যেহেতু এখানে বাসের ক্ষেত্রে যে সমস্ত যাত্রীগুলো একই গতিপ্রাপ্ত হচ্ছে, তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি এই গতিটা হচ্ছে চলন গতি। পর্যায়বৃত্ত গতি, পর্যায়বৃত্ত, দেখো নামকে আমরা আগে একটু ভাঙার চেষ্টা করি। পিরিয়ডিক মোশন, তাহলে এটাও আমরা ঘূর্ণন গতি পড়ছিলাম, এটাও কিন্তু আসলে এক প্রকার ঘূর্ণন গতি। পর্যায় যখন বলছে সময়ের সাপেক্ষে একটা নির্দিষ্ট বিন্দুর দিকে ঘুরতে থাকবে। কোনো গতিশীল বস্তু যদি একটি নির্দিষ্ট সময় পর পর একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে একই দিকে একইভাবে অতিক্রম করে, তাহলে সেটাকে বলি আমরা পর্যায়বৃত্ত গতি। কি বলছি আমরা? যদি কোনো গতিশীল বস্তু যদি নির্দিষ্ট সময় পর পর একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে একই দিকে একইভাবে অতিক্রম করে, তাহলে সেটাকে বলি আমরা পর্যায়বৃত্ত গতি। এই পর্যায়বৃত্ত গতি পর্যায়বৃত্ত গতি কিন্তু অনেক প্রকারের হতে পারে। কি হতে পারে? বৃত্তাকার হতে পারে, ভূবৃত্তাকার হতে পারে, কিংবা সরলরৈখিক হতে পারে। তাহলে আমরা উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি। আমরা ঘূর্ণন গতির ক্ষেত্রে পাখার গতি বুঝাইছিলাম। পাখার ক্ষেত্রে কি হচ্ছিল দেখো তো, এখানেও কিন্তু পাখার প্রত্যেকটা কণায় বা যদি আমরা পাখার নির্দিষ্ট অংশ কল্পনা করি, সেটাও কিন্তু নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে নির্দিষ্ট দূরত্ব থেকে একই দিকে ঘুরছিল একটা নির্দিষ্ট সময় অন্তর, বা ঘড়ির কাঁটা যদি কল্পনা করি, তাও কিন্তু একই হচ্ছিল। এগুলো সবই কিন্তু ঘূর্ণন গতি হয়, কিন্তু সাথে সাথে পর্যাবৃত্ত গতিও হয়। আরও একটা কথা, স্প্রিংয়ের গতিও কিন্তু পর্যাবৃত্ত গতি। এরপরে আছে শেষ, সরল স্পন্দিত স্পন্দন। এই গতিটা একটা বিশেষ গতি। আমরা দেখি মাঝে মাঝে, আমরা অনেক সময় দেখি যে কিছু কিছু দেয়াল ঘড়ি আছে, দেখি আমরা পেন্ডুলাম, মানে নিচের একটা অংশ থাকে, যাতে যদি এটা ঘড়ি কল্পনা করি, এরকম একটা অংশ থাকে যেটা দুলতে থাকে, এদিকে কিছু সময় আসে, এদিকে আসে, এইভাবে পরস্পর দুলতে থাকে। তাহলে এই যে দুলতে থাকা গতি, কিছু সময় এদিকে যাচ্ছে, কিছু সময় এদিকে আসছে, তাই না? বা ছেলেবেলায় আমরা দেখি বাচ্চাদের দোলনা দিয়ে ঘুম পাড়ায়। দোলনা যখন দোলে তখন কি হয়, একটা নির্দিষ্ট সময়ে যদি দুটো দিক কল্পনা করি, বাম দিক এবং ডান দিক, তাহলে নির্দিষ্ট সময় বাম দিকে থাকে, নির্দিষ্ট সময় ডান দিকে থাকে না, এইভাবে দুলতে থাকে। তাহলে এই গতিটাকে বলছি আমরা স্পন্দন গতি। স্পন্দন মানে দুলতে থাকবে। অনেক হতে পারে, দোলনা হতে পারে, তারপর আমরা সরল দোলকের কথা দেখি নাই, সরল দোলক হচ্ছে শুনছি, বা জটিল দোলক, এগুলো সবই সরল চলিত স্পন্দনের উদাহরণ। এগুলো সবই সরল চলিত স্পন্দনের উদাহরণ। তাহলে দেখো তো, আজকে আমরা কি কি শিখলাম গতির অধ্যায় থেকে। আমরা বিভিন্ন প্রকার গতি দেখছি, এবং এখানে গতিকে সংজ্ঞায়িত করার জন্য যে আনুষঙ্গিক যে বিষয়গুলো জানতে হয়, যেমন স্থিতি, অবস্থান, প্রসঙ্গ, বিন্দু, এগুলো সম্পর্কে জানছি। এবং গতির যে কয়েকটা প্রকার আছে, বিভিন্ন প্রকার গতি আছে, এগুলো সম্পর্কে জানছি। এগুলো সবাই ভালো করে পড়ব। এগুলো কিন্তু এই অধ্যায়ের একটা বেসিক জিনিস। এটা পড়ার পর আমরা পরবর্তীতে যে মেইন যে পড়ালেখা, সেদিকে যেতে পারবো। যেমন দূরত্ব, সরণ, বেগ, ত্বরণ, এগুলো দেখাতে পারবো। তো এর সাথে আরও একটা বিষয় একটু আলোচনা করে দিই আমি। প্রথম অধ্যায়ে আমরা রাশি পড়েছিলাম। রাশিতে আমরা দেখছিলাম যে রাশি ছিল দুই প্রকার, মৌলিক রাশি আর লব্ধ রাশি। তো এখানে আসলে গঠনগত দিক থেকে দুই প্রকার, কিন্তু মান এবং দিকের ভিত্তিতে যদি আমরা ভাগ করতে চাই, তাহলে এই রাশিকে আবার দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে স্কেলার রাশি, একটা হচ্ছে ভেক্টর রাশি। তাহলে যে রাশির শুধু মান আছে,
কোনো নির্দিষ্ট করে দিক দরকার হয় না, সেইটাকে বলি আমরা স্কেলার রাশি। কি আছে? শুধু মান আর ভেক্টর। ভেক্টর রাশি, ভেক্টর রাশিতে কী হবে? মান থাকবে প্লাস নির্দিষ্ট একটা দিক থাকবে। এই দিক, যে রাশিটা যে দিকে ক্রিয়াশীল হবে সেই দিকটাকে এখানে প্রাধান্য দেওয়া হবে, এটাকে ভেক্টর রাশি। যেমন বল, বল এফ, এফ একটা ভেক্টর রাশি। কীভাবে? বল যখন কোনো বস্তু আমরা কলমের কথা যদি কল্পনা করি, কলমে যদি বল প্রয়োগ করি তাহলে কলমটা তো নির্দিষ্ট দিকে যাচ্ছে, কিন্তু কোন দিকে যাচ্ছে দেখো তো, যেদিকে বল প্রয়োগ করা হচ্ছে দেখো বলের দিকে কলমটা গতিশীল হচ্ছে। তাহলে এই যে বলের কিন্তু একটা নির্দিষ্ট দিক আছে, মানের সাপেক্ষে যদি 10 নিউটন বল প্রয়োগ করি তাহলে 10-এর সাথে 10 হচ্ছে সেই মান, এবং এই যে কলমটা যেদিকে গতিশীল হচ্ছে, যেদিকে বলটা প্রযুক্ত হচ্ছে সেটাকে বলছি আমরা, সেইটাই হচ্ছে সেই বলের দিক। তাহলে মান এবং দিক দুটোই থাকছে। কিন্তু শুধু স্কেলারের ক্ষেত্রে যদি উদাহরণ দিতে চাই তাহলে সময়, এখন কয়টা বাজে, এই যে টাইম, এই টি, এই টির কোনো কিন্তু শুধু টি কিন্তু মান আছে, মনে করো 5 মিনিট, 5 একটা নির্দিষ্ট মান, কিন্তু এর দিক কিন্তু এর ক্রিয়াক্ষেত্র কিন্তু প্রযুক্ত দিক কিন্তু নাই, যে কারণে এটাকে স্কেলার রাশি। তো এভাবে আর কি রাশিকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ভেক্টর রাশি, একটা স্কেলার রাশি। ওকে, এই যে আজকে যেগুলো পড়ালাম, যেগুলো তোমরা শিখলে, এগুলো ভালো করে পড়বা। আর যেহেতু এখন খুব একটা কঠিন সময়ের মধ্য দিয়ে আমরা যাচ্ছি, সেহেতু এই যে প্রতিনিয়ত যে ক্ষতির সম্মুখীন আমাদের ছাত্র সমাজ বা তোমরা আমরা সবাই হচ্ছি, এটাকে যতটা পুষিয়ে নিয়ে যায় সে তার চেষ্টা করতে হবে। বাসায় বসে আমরা সবাই পড়ালেখা করব আশা করি। এভাবে যে ক্লাসগুলো হয় সেগুলো ভালো করে তোমরা দেখবে আর নিজে থেকে বাসায় ট্রাই করবে। এরপরও যদি কোনো প্রবলেম হয় সেগুলো মার্ক করে রাখবে, আমার সাথে কন্ট্যাক্ট করবে। ঠিক আছে, সবাই ভালো থেকো।